ওকে, তাহলে গতকাল ইকুয়ালাইজার পর্যন্ত হয়েছিল, আজকে টাইমিং সার্কিট পড়বো। তো টাইমিং সার্কিট পড়ার আগে আপনাদেরকে আমি বলছিলাম এসএনআর এর ব্যাপারটা, যে এসএনআরটা যত বেশি ভালো হবে তত বেশি ভালো। তো আমাদের টাইমিং সার্কিটের ক্ষেত্রে টাইমিং সার্কিটটা কি করবে? টাইমিং সার্কিটটা আমাদের স্যাম্পলিং মানে কখন করা উচিত, কোন টাইমে নির্দিষ্ট কোন ইন্টারভ্যালে করা উচিত। স্যাম্পলিং মানে কি? যে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? ধরলাম এমন এমন, এই যে যেটা আমি দেখাচ্ছিলাম যে আমাদের এরকম পাই, কিন্তু আমরা এটাকে চার কোণা শেপে কনভার্ট করি, ঠিক আছে? কেমন করে করি? সেটা প্রথমে হচ্ছে ইকুয়ালাইজ করি, ঠিক আছে? ইকুয়ালাইজ করি বলতে কি বুঝাইছে? যে আমরা কম্পেনসেট করার চেষ্টা করব, কেমন করে? পাঁচটাকে শেপ করার মাধ্যমে। তো শেপিং একটা জাস্ট করে ফেললাম, ঠিক আছে? শেপিং করার পরে চার কোণা করলাম, কিন্তু এক্সাক্ট কোনটা হবে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, টাইমিং সার্কিট ইউজ করতে হবে। টাইমিং সার্কিট কি করবে? দেখবে সিগন্যালটাতে নয়েজ সবচেয়ে কম পাওয়া যায় কোন ইন্টারভ্যালে, স্যাম্পলিং ইন্টারভ্যালে। মানে এভাবে করে করে আমি চেক করবো, মানে হচ্ছে স্যাম্পলিং করব, ঠিক আছে? এটুকু করলে দেখা যাচ্ছে কি যে এইটার মধ্যে ডিফারেন্সটা, এই যেটা পাওয়ার কথা সেটা থেকে খুবই কম। তাহলে মনে করব এই ইন্টারভ্যালটা ঠিক আছে। মানে আমি বুঝতে চাচ্ছি এসএনআরটা যখন ম্যাক্সিমাম হবে সেই সময়কার, মানে সেই রেসপেক্টে এসএনআর যখন ম্যাক্সিমাম হবে তখন স্যাম্পলিং করতে হবে বা স্যাম্পলিং ইন্টারভ্যালটা সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে টাইমিং সার্কিটের মেন কাজ, ঠিক আছে? এখন বলছে টু অ্যাচিভ দিস পারফেক্ট স্যাম্পলিং। কোনো পারফেক্ট জিনিস বলতে কোনো কিছু নাই, সেটা আইডিয়াল কেস, ঠিক আছে? বাট নিয়ার টু পারফেক্ট বলা যেতে পারে। তো পারফেক্ট স্যাম্পলিং এর জন্য আমাদের কি দরকার? পারফেক্ট ইন্টারভ্যাল দরকার, মানে যে ইন্টারভ্যালগুলোতে নিলে আমাদের ইরোর বা নয়েজ কম পড়বে, ঠিক আছে? A periodic pulse trend has to be derived from the received pulses which is done by the timing circuit. মানে এই যে এটার জন্য দেখেন, আপনারা যে এই কার্ভটা ইকুয়ালাইজ করে পাইলেন, এটাও আরো পারফেক্টলি আমরা পাবো কিভাবে? টাইমিং সার্কিটের মাধ্যমে। মানে টাইমিং সার্কিটের মাধ্যমে এখান থেকে এখানে কতটুকু গ্যাপ, এটুকুকে আমরা মানে আরো কাছাকাছি আনবো বা কারো আরো দূরে করব। ব্যাপারটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভ্যালটাকে সিলেক্ট করে আমরা দেখবো নয়েজ কোথায় কম আছে, তাহলে সেই পয়েন্ট আমরা চুজ করব। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে হেন্স দ্য টাইমিং সার্কিট অ্যালটস দ্য টাইমিং ইন্টারভ্যাল ফর স্যাম্পলিং অ্যাট হাই এসএনআর। এই পয়েন্টটা মনে রাখলে যথেষ্ট, যে স্যাম্পলিং সার্কিট কি করবে? টাইমিং আচ্ছা এখানে এটা দিয়ে কালার করা যাচ্ছে না, এই কালার দিয়ে করে দিচ্ছি। মানে টাইমিং ইন্টারভালটা সিলেক্ট করবে স্যাম্পলিং এর জন্য কোন সময়ে, যখন আমাদের এসএনআর ভ্যালুটা হাই থাকবে, মানে নয়েজটা সবচেয়ে কম থাকবে, ঠিক আছে? এই তারপরে এখানে ডিসিশন ডিভাইস আরেকটা দেখেন, তিনটা জিনিস ছিল। উপরে যাই, আগে অ্যাম্পলিফায়ার ইকুয়ালাইজ করে পাঠাবে, তারপর টাইমিং সার্কিটের মাধ্যমে ইন্টারভালগুলো ঠিক করে ম্যাম, দিবে। এসএনআর হ্যাঁ, ভ্যালুটা হাই থাকলে পরে টাইমিং সার্কিটটা কাজ করবে, তাই তো? না না না, এসএনআর এর ভ্যালু হাই যেই পজিশনে, যেই জি। পজিশনগুলোতে, সেই পজিশনগুলোতে আমরা ইন্টারভালগুলো নিব। বুঝছেন? স্যাম্পলিং ইন্টারভাল মানে কতটুকু টাইম পর পর আমরা সেই বুঝতে পারছি, বুঝতে ভ্যালুগুলো পারছি। নিব সেটা, স্যাম, এরকম, ঠিক আছে? তাহলে টাইমিং সার্কিট দিয়ে আমরা সেটা মানে ঠিক করলাম। ঠিক করার পরে ডিসিশন ডিভাইসে দিলাম, ডিসিশন মেকিং ডিভাইস। ওইটা আবার কি করবে দেখেন, ওইটা করার পরে এখান থেকেও যাবে সরাসরি সিগন্যাল, আবার টাইমিং সার্কিটের মাধ্যমেও যাবে। দিয়ে কি করবো? তাহলে আমার এখান থেকে একটা সিগন্যাল যাচ্ছে আর এখান থেকে একটা সিগন্যাল যাচ্ছে, ঠিক আছে? দেখবো আমরা দুইটার মধ্যে কোনটা ঠিক, তারপরে এখানে রিজেনারেট করবো। কোনটা ঠিক বলতে কি বোঝাচ্ছে? নিচে পড়ে শোনাচ্ছে এখন। ডিসিশন নিবে, ঠিক আছে? এখান থেকে একটা সিগন্যাল যাবে, এখান থেকে একটা সিগন্যাল যাবে। তারপর ডিসিশন মেকিং ডিভাইসটা কি করবে? এখান থেকে একটা ডিসিশন নিয়ে রিজেনারেট করবে পিসিএম ওয়েভটা। কিভাবে দেখেন, এখানে বলছে দ্য টাইমিং সার্কিট ডিটারমাইন্স দ্য স্যাম্পলিং টাইমস। দ্য ডিসিশন ডিভাইস ইজ ইনেবলড অ্যাট দিস স্যাম্পলিং টাইমস। মানে ডিসিশন ডিভাইসটা কখন অ্যাক্টিভ হবে? যখন স্যাম্পলিং টাইমগুলো আমরা যে সময়ের জন্য ঠিক করছি, ঠিক সে সময়ের জন্য এই ডিসিশন ডিভাইসটা যে মানে কোনটা কাজ করবে। তো এই ডিসিশন ডিভাইসটা বোঝা যাচ্ছে ডিসিশন ডিভাইস যেহেতু, তাহলে কি করবে? ডিসাইড করবে। কি করবে ডিসাইড? ইটস আউটপুট বেসড অন ওয়েদার দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য কোয়ান্টাইজড পালস অ্যান্ড দ্য নয়েজ এক্সিডস আ প্রিডিটারমাইন্ড ভ্যালু অর নট। মানে এখানে কি করবে? এখানে এর আউটপুটটা ডিসাইড করবে কেমন করে? ডিসাইড করবে যে অ্যাম্পলিটিউড অফ দ্য কোয়ান্টাইজড পালস, মানে এই যে আমরা হচ্ছে প্রথমে কোয়ালাইজ করলাম, তারপরে টাইমিং সার্কিট দিয়ে পাইলাম দুই ধরনের পালস পাইছি। দুই ধরনের পালস পাওয়ার পরে দেখবে যে ইকুয়ালাইজ করছি আমি ধরেন এইভাবে, ঠিক আছে? আর আমার ধরেন স্যাম্পলিং করার পরে মানে হচ্ছে সরি টাইমিং সার্কিটের নির্দিষ্ট ইন্টারভ্যালে করার পরে দেখা যাচ্ছে এটা অত উপরে না উঠে একটু নিচে যাবে, ঠিক আছে? তো ইকুয়ালাইজ করাটা হচ্ছে প্রিডিটারমাইন্ড ভ্যালু, ঠিক আছে? তো দেখতে হবে যে প্রিডিটারমাইন্ড ভ্যালুটা থেকে আমাদের হচ্ছে টাইমিং সার্কিট দিয়ে যখন ইন্টারভাল গুলো ঠিক করলাম এসএনআর ভ্যালু হাই অবস্থায়, তখন এটা এক্সিড করতেছে না এক্সিড করতেছে না।
যদি এই প্রিডিটারমাইন্ড ভ্যালুটা এক্সিড করে তাহলে একরকম, আর যদি না করে তাহলে আরেক রকম ডিসিশন নিবে। ঠিক আছে? যদি এক্সিড করে একরকম ডিসিশন নিবে, এই ডিসিশনটা কি 1 অথবা 0। এক্সিড করলে হয় 1 নিবে, এটা হচ্ছে একেকটা ডিজাইনের উপর ভিত্তি করে। ঠিক আছে? সাধারণত এক্সিড করলে 1 নেয় আর এক্সিড না করলে 0 নেয়। ঠিক আছে? এটাই হচ্ছে ডিসিশন ডিভাইসের কাজ। তারপরে আমি আরেকবার একটু বুঝাই দিই তাহলে উপর থেকে। অ্যামপ্লিফায়ার ইকুয়ালাইজার কি করবে? আমাদের যে রেজাল্টিং পালসটা পাবো সেটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? একটা জাস্ট শেপ, ওটা কোনো এক্সাক্ট শেপ না। সেটা এখানে আসলো। এটা হচ্ছে প্রিডিটারমাইন্ড ভ্যালু। মানে ১ম এই আমি ডিটারমাইন করে ফেললাম ওই রেজাল্টিং শেপ দেখে, মানে একটা শেপ তৈরি করে যে এরকম হইতে পারে। তারপরে ওই শেপটা আবার টাইমিং সার্কিটের মধ্যে যাচ্ছে। কিন্তু টাইমিং সার্কিটে যাওয়ার পরে কি করবে টাইমিং সার্কিট? ওটা বলবে যে নির্দিষ্ট ইনস্ট্যান্টে, ঠিক আছে, ভ্যালুগুলা নিবে। নির্দিষ্ট ইনস্ট্যান্ট বলতে যেখানে এসএনআর এর ভ্যালু বেশি, মানে নয়েজ এর পরিমাণ কম, সেই ইনস্ট্যান্ট ভ্যালুগুলো নিবে বা সেই স্যাম্পলিং ইন্টারভ্যাল গুলোতে নিয়ে স্যাম্পলিং করব। তাহলে আমাদের এক্সাক্ট একটা শেপ পাচ্ছি। ঠিক আছে? তো ওই দেখতে হবে ওই এক্সাক্ট শেপটা যখন এডিশন ডিভাইসে যাবে আর প্রি ডিটারমাইন্ড ভ্যালুটা যখন যাবে, দেখতে হবে এটা চাইতে ওপরে যাচ্ছে না মানে এটা চাইতে বেশি না কম। ঠিক আছে? সাধারণত যেগুলো আমরা হচ্ছে সার্কিট ইউজ করি, এই ডিসিশন মেকিং ডিভাইসটা কি করে? প্রি ডিটারমাইন্ড ভ্যালু চাইতে বেশি হইলে, ঠিক আছে, এই আউটপুটটা কি করে? তাহলে আমাদের 1 রাখে। ঠিক আছে? তার মানে রিজেনারেট হয়ে গেছে পুরোপুরি। আর যদি 0 হয় তাহলে পুরোপুরি রিজেনারেট হয়নি। সাধারণত এটা হয়। ঠিক আছে? এটা এখানে বলে নাই, জাস্ট বলা হয়েছে যে এই ভ্যালুটা এক্সিড করতেও পারে, নাও করতে পারে। এক্সিড করলে একরকম আউটপুট আর এক্সিড না করলে আরেক রকম আউটপুট। ঠিক আছে? তারপর এখানে বলছে there are few of the techniques used in digital communication. There are other important techniques to be learned called as data encoding techniques. আচ্ছা, এখন পর্যন্ত আমরা কি করলাম? আমরা স্যাম্পলিং করলাম, আমরা হচ্ছে কোয়ান্টাইজেশন করলাম। ঠিক আছে? এখন আমরা কি করব? ৩ নম্বর স্টেপ, পিসিএম এর এনকোডিং। মনে আছে? ৩ টা স্টেপ বলছিলাম। একটা স্যাম্পলিং, একটা হচ্ছে কোয়ান্টাইজেশন আর একটা হচ্ছে এনকোডিং। এখন আমরা করব এনকোডিং নিয়ে কাজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? আমরা এতক্ষণ যেটা করলাম সেটা ছিল হচ্ছে কি, ১ নম্বর ছিল স্যাম্পলিং, ২ নম্বর ছিল কোয়ান্টাইজেশন আর ৩ নম্বর ছিল এনকোডিং। আমি বলছিলাম কি এনকোডিং এ কি করবে, যে অ্যানালগ ভ্যালুগুলো পাবে সেগুলো জাস্ট বাইনারি রূপে লিখলেই এনকোডিং হবে। কিন্তু এনকোড করারও অনেক ধরনের টেকনিক আছে। ঠিক আছে? লাইন কোড অনেক ধরনের আছে। এই লাইন কোডগুলো সম্পর্কে এখন আমরা জানবো যে লাইন কোডগুলো কি কি টাইপের হয়। ওকে? এখন আমাদের টপিক হচ্ছে লাইন কোড। এটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই কমিউনিকেশন থিওরি তো আমরা বলতেছি, বাট কমিউনিকেশন থিওরিতে অনেক কিছুর মিক্স আমি বলছিলাম। আপনাদের এখন পর্যন্ত আমি যেটা পড়াইছি অ্যানালগ কমিউনিকেশন খানিকটা ধারণা দিছি, আমি বলবো না একদম সম্পূর্ণ পড়াই দিছি। অ্যানালগ কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে যে এএম, পিএম, এফএম সম্পর্কে ধারণা দিছি। তারপরে হচ্ছে পালস কোডেড মডুলেশন, মানে পিসিএম অথবা ডিজিটাল কমিউনিকেশনের জন্য, মানে মডুলেশনের জন্য পিসিএম আর ডেল্টা মডুলেশন সম্পর্কে ধারণা দিছি। ঠিক আছে? তারপরে আর কি পড়াইছে আপনাদের? তারপরে হচ্ছে পিসিএম এর মধ্যে তো ২ টা ভাগ পড়াই দিছি অলরেডি। এখন আমি যেটা পড়াবো এনকোডিং করাচ্ছি, বাট এই অংশটা মেইনলি ডাটা কমিউনিকেশনের অংশ। মানে ডাটা দিয়ে কেমন করে কমিউনিকেট করতে হয় সেটার অংশ। তার মানে বুঝতেই পারতেছেন আপনাদের কমিউনিকেশন থিওরির মধ্যে কি কি আছে? আছে হচ্ছে অ্যানালগ, ডিজিটাল আর হচ্ছে ডাটা কমিউনিকেশন। বুঝছেন? অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন আর ডাটা কমিউনিকেশন। এখন আমি ডাটা কমিউনিকেশনের কিছু অংশ পড়াবো। বুঝা গেছে? মানে আপনাদেরকে জাস্ট ভাগটা জানার দরকারও নাই, কিন্তু আমি জাস্ট বললাম এই পোরশনটা ডাটা কমিউনিকেশনের মধ্যে পড়ে। আর ডাটা কমিউনিকেশন নিয়ে যে আরো বেশি জানতে চান, আপনারা ওএসআই লেয়ার সম্পর্কে শুনছেন? ওএসআই লেয়ার বা আপনাদের যেকোনো ডাটা কমিউনিকেশন নিয়ে, মানে প্যাকেট আকারে ডাটা যাবে না কিভাবে ডাটা যাবে, কম্পিউটারের মধ্যে কিভাবে কাজ করছে, ঠিক আছে? সিসকো বা সিসিএনএ এগুলো সম্পর্কে জানার জন্য আপনার হচ্ছে ডাটা কমিউনিকেশন পড়তে হবে। ঠিক আছে? আর ডাটা কমিউনিকেশনের অনেক ভালো একটা বইয়ের নাম হচ্ছে ফ্রোজানের। ওখানে শুধু ডাটা কমিউনিকেশন নাই, অনেক ধরনের কমিউনিকেশনের অনেক মিশ্রণ আছে। ফ্রোজানের বই। ঠিক আছে? শুনতে পাইছেন? ডাটা কমিউনিকেশন বাই ফ্রোজান। এই বইটা পড়তে পারেন আপনারা যদি চান। এই বই থেকে অনেক কিছুই আসে। ঠিক আছে? যেটা আমি ওএসআই লেয়ার বললাম, এটা ৭ টা লেয়ার থাকে। ৭ টা লেয়ার খুবই ইম্পোর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় আসতে পারে ইলেকট্রনিক্স এর বা কমিউনিকেশনের। ঠিক আছে? এটা ইলেকট্রনিক্স এর মধ্যেও মাঝে, মাঝে দেয় আরকি। বাট মেইনলি এটা কমিউনিকেশনের পার্ট আরকি। ঠিক আছে? এই যাদের ইচ্ছা হবে ফ্রোজানের বইটা কিনে নিয়েন। জি ওকে? তারপরে সবাই বুঝছেন এটুকু? এখন লাইন করে ম্যাম, যাচ্ছি। একটা কোশ্চেন ছিল একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহিরের। হ্যাঁ, হ্যাঁ বলেন।
ম্যাম কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার এই বিষয় জিনিসটা কি ম্যাম? কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার, জি কমন কালেক্টর মানে কি? যার মানে হচ্ছে আমরা তো ট্রানজিস্টরে ম্যাম দেখছি কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর ম্যাম, রাইট, কিন্তু এখানে একটা এখানেও কমন এটাই সেম। কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার বলছি ম্যাম, তখন অ্যাম্প্লিফাই একটা শোনেন, ট্রানজিস্টর কি কি করে? একটা সুইচ হিসেবে কাজ করে, একটা অ্যাম্প্লিফাই করে। এটাই তো জি ট্রিক্স, ম্যাম, জি যে আপনার ট্রানজিস্টর না লিখে অ্যাম্প্লিফায়ার লিখছে। এটাতে আপনারা সবাই ধরা পড়ে গেছেন, কিন্তু এটা তো অ্যাম্প্লিফাই করে। ম্যাম। ধরা পড়া না ম্যাম, ওইটাই মানে আঁকা হয়েছে, কিন্তু নিজের কাছে একটা ইয়ে লাগছে যে না ওই না জন্য। ঠিকই আছে, কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার নামে আর কিছু নাই, যেটা আপনি করছেন সেটাই হওয়ার কথা। এখন যদি না হয় তাহলে আমি আর বলতে পারতেছি না, আমার মতে এটাই ঠিক আছে, বুঝছেন? ওকে ম্যাম, ওকে ওকে, ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন লাইন কোড সম্পর্কে বলছি, ঠিক আছে? তো লাইন কোড হচ্ছে কি? ডায়া ট্রান্সমিশন অফ আ ডিজিটাল সিগন্যাল ওভার আ ট্রান্সমিশন লাইন। আর ট্রান্সমিশন লাইনটা হচ্ছে এখন আমরা ইউজ করব মিডিয়ামের জায়গায়, ট্রান্সমিশন লাইনটা ইউজ করবো। আপনারা আবার বলেন না ম্যাডাম এই লাইন মানে কি? মানে আমরা যখনই ডাটা কমিউনিকেশন বলবো বা হচ্ছে লাইন কোড বলতেছি, তখনই আপনাদের হচ্ছে কি বলতেছি, আমি ডাটা ট্রান্সমিশনের জন্য আমার যে ডাটাটা আমি ট্রান্সমিট করবো বা মেসেজটা আমি ট্রান্সমিট করব, সেটা কিসের মাধ্যমে হবে? একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, বা মিডিয়ামটাকে এখানে ট্রান্সমিশন লাইন বলছে। তার প্রসেস অফ কোডিং ইজ চোজেন সো অ্যাজ টু অ্যাভয়েড ওভারল্যাপ অ্যান্ড ডিস্টরশন অফ সিগন্যাল সাচ অ্যাজ ইন্টারসিম্বল ইন্টারফারেন্স। মানে কোডিংটা কেন করা হচ্ছে? দুইটা কারণে করা হচ্ছে, যাতে করে ওভারল্যাপ আর ডিস্টরশন, মানে একটা ওভারল্যাপ আর একটা হচ্ছে ডিস্টরশন, ঠিক আছে? অথবা বলা যেতে পারে ওভারল্যাপের জায়গায় ইন্টারসিম্বল ইন্টারফারেন্স, ঠিক আছে? অথবা ওভারল্যাপ আর ডিস্টরশনটাকে একত্রিত করেও বলা যেতে পারে ইন্টারসিম্বল ইন্টারফারেন্স। যাই হোক, ৩টা পয়েন্ট দিবেন আপনারা। এই ৩টা পয়েন্ট, যে এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য লাইন কোডগুলো করি। মানে লাইন কোড হচ্ছে এমন একটা কোড যে সেন্ডার দিচ্ছে, রিসিভার কা শুধু জানবে যে আচ্ছা আমাকে এরকম কোড দিছে, আমাকে এভাবে এটাকে ক্র্যাক করতে হবে। ধরেন হচ্ছে ইয়ে দিছে, আশিক দিছে হচ্ছে ইয়েকে, সাকিবকে, ঠিক আছে? তখন হচ্ছে আশিক শুধু জানে যে কি কোডে পাঠাইছে, আর ও সাকিবকে বলে দিচ্ছে সাকিব আমি এই কোডে পাঠাইছি, তুমি এই কোড দিয়ে ডিটেক্ট করে, মানে কি বলে, এক্সট্রাক্ট করে নাও। ব্যাপারটা এইরকম, অন্য কেউ জানবে না, আসাদুজ্জামানও জানবে না, ইসমাইলও জানবে না কিন্তু, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তারপরে এখন দেখেন প্রপার্টিজ অফ লাইন কোডিং। আচ্ছা, এই লাইন কোডিং এর কিছু প্রপার্টি আছে। তো প্রপার্টি গুলো এখন বলতেছি একটা একটা করে। As the coding is done to make more bits transmit on a single signal, একটা সিঙ্গেল সিগনালে অনেকগুলো বিটকে ট্রান্সমিট করতে পারবে, তখন কি হবে? তাহলে ব্যান্ডউইথটা অনেক কমে যাবে, মানে ব্যান্ডউইথটাকে বাঁচাতে পারছি, ফলে কস্টটা কমে যাচ্ছে। ফর আ গিভেন ব্যান্ডউইথ দ্য পাওয়ার ইজ এফিশিয়েন্টলি ইউজড। মানে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের জন্য আমাদের পাওয়ারটা খুব মানে মানে কি বলবো, ইফেক্টিভলি ইউজ করতে পারছি আমরা, বা ইফিশিয়েন্টলি, ঠিক আছে? এখানে ইরোরটা অনেক কমে যায়, কারণ কোনো আমাদের যেটা পাঠাচ্ছে সেটাই পারফেক্টলি রিসিভার রিসিভ করতে পারে, কারণ সঠিক কোড দিয়ে ডিটেক্ট করতে পারে ও, ঠিক আছে? মানে যে রিসিভার আর কি। তারপরে বলছে ইরোর ডিটেকশন ইজ ডান অ্যান্ড দ্য বাইপোলার টু হ্যাজ আ কারেকশন ক্যাপাবিলিটি। এখানে ইরোর ডিটেকশন আর ইরোর কারেকশনের দুটো ব্যাপার আছে। আমি আপনাদেরকে বলছিলাম, মনে আছে? ইরোর ডিটেকশনের জন্য কিছু কোড থাকে, ইরোর কারেকশনের জন্য কিছু কোড থাকে, ঠিক আছে? তো আমার এই লাইন কোডের মধ্যে একটু পরেই দেখতে পাবেন যে লাইন কোডের মধ্যে একটা ধরন আছে। তো ইরোর ডিটেকশনটা আমরা প্রত্যেকটা দিয়ে করতে পারি, কিন্তু শুধুমাত্র বাইপোলার দিয়ে কারেকশনটা করতে পারি, ঠিক আছে? আরো স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, আমাদের লাইন কোডিং ৩ ধরনের, ইউনিপোলার, বা পোলার আর বাইপোলার, ঠিক আছে? ইউনিপোলার মানে একটা ইয়ে থাকবে কোনো, আচ্ছা আমি এটা এখন না বলি, তাইলে পরে যখন পড়াবো তখন বলতেছি, জাস্ট নামগুলো জানা রাখেন, ইউনিপোলার, পোলার আর হচ্ছে বাইপোলার। নাম দিয়ে অনেকে বুঝতে পারবে, ইউনি মানে একটা, মানে পোল থাকবে, পোলার মানে হচ্ছে কি দুইটা পোল থাকবে, আর বাইপোলার মানে ওই পোলার যেটা বলছি আমি 0 1ও হতে পারে, আর বাইপোলারের ক্ষেত্রে মাইনাস থেকে পজিটিভ, নেগেটিভ পজিটিভ হবে, ঠিক আছে? এরকম। আচ্ছা যাই হোক, তো আমাদের এই তিনটারই ইরোর ডিটেকশনের পসিবিলিটি আছে, মানে আমরা ইরোরটাকে ডিটেক্ট করতে পারবো, কিন্তু কারেক্ট করতে পারবো না এই উপরের দুইটা দিয়ে, কিন্তু আমাদের বাইপোলার দিয়ে ইরোর কারেক্টও করতে পারবো, ঠিক আছে? তারপরে বলছে পাওয়ার ডেনসিটি ইজ মাচ ফেভারেবল। পাওয়ার ডেনসিটিটা খুবই ফেভারেবল, মানে হচ্ছে এটা, মানে লাইন কোড ইউজ করে এটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। তারপর টাইমিং কন্টেন্ট ইজ অ্যাডিকুয়েট, মানে আমাদের টাইমিং যে কন্টেন্টটা সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে আছে, সো আমাদের হচ্ছে ওভারল্যাপিং এর বা কোনো কিছু সম্ভাবনা নাই, ঠিক আছে? তারপরে লং স্ট্রিংস অফ ওয়ানস অ্যান্ড জিরোস ইজ অ্যাভয়েডেড টু মেনটেন ট্রান্সপারেন্সি। এখানে একটা বড় সমস্যা আছে, ঠিক আছে? এটাকে বেস ব্যান্ড ওয়ান্ডারিং বলে।
বেসব্যান্ড ওয়ান্ডারিং, ঠিক আছে, WANDRERING, বেসব্যান্ড ওয়ান্ডারিং মানে কি, এর জিনিসটা কি, ধরেন অনেকগুলো ওয়ান পরপর, অনেকগুলো জিরো পরপর, এরকম হইলে ডিটেক্ট করা খুবই কষ্টকর, বাট এক্ষেত্রে সেটা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। মানে ডিটেক্ট করতে পারবে কি করে, এটাকে অ্যাভয়েড করে দিবে, অ্যাভয়েড করলেই জিনিসটা আমাদের হয়ে গেল ঠিক, ঠিক আছে। ট্রান্সপারেন্সি মানে ক্লিয়ার, জিনিসটা আমাদের মেসেজটা ক্লিয়ার ভাবে প্রকাশ করার জন্য আমরা এটাকে কি করব, এই লং যে স্ট্রিং গুলো মানে পরপর অনেকগুলো ওয়ান বা পরপর অনেকগুলো জিরো, এটাকে আমরা অ্যাভয়েড করব বা নেগলেক্ট করে দিব, ঠিক আছে। এই আর এই যে পরপর অনেকগুলো ওয়ান বা পরপর অনেকগুলো জিরো, এটাকে বলা হয় বেস ব্যান্ড ওয়ান্ডারিং, WANDERING। ওকে, যে টাইম পাই ডাটা কমিউনিকেশনের টার্মটা একটু সুন্দর করে পড়ায় দিব। আরো কিছু টার্ম আছে, পাইপলাইনিং, আপনারা কি নাম শুনছেন, পাইপলাইনিং, বেসব্যান্ড ওয়ান্ডারিং, এগুলো হচ্ছে ডাটা কমিউনিকেশনের টার্ম, ঠিক আছে। পাইপলাইনিং শুনছি ম্যাম। আচ্ছা, পাইপলাইনিং শুনছেন, ঠিক আছে। পাইপলাইনিং মনে হয় আমি পড়াইছিলাম না, পড়েছিলেন তো। ওইটার পাইপলাইনিং আলাদা, এটার পাইপলাইনিং একটু আলাদা, মানে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে বলছেন তাই না, সমস্যা নাই, দুইটা একটু আলাদা, টাইম পেলে পড়াই দেবনি। তো এখন ইউনিপোলার সিগন্যালিং, ঠিক আছে, এটার মিনিং হচ্ছে, আমি ছবিটা আগে দেখাই তারপরে কথাগুলো বলি। দেখেন এখানে ক্লক, ঠিক আছে, এই ক্লকটা দিয়ে, ক্লক বলতে বোঝাচ্ছে ওই যে আগে যেরকম আমি হচ্ছে পড়াইছিলাম আপনাদেরকে, যে ক্লক, ও আপনাদেরকে না, সরি, ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়াইছি, যে ক্লক গুলো হচ্ছে একটা ট্রেনের মতন কন্টিনিউয়াস পালস, ঠিক আছে, চলতে আছে চলতে আছে। তো এখানে দেখেন ডাটা, এটা ঠিক আছে, ডাটা 1 অথবা 0, যখন ডাটা 1 দিব, ঠিক আছে, ইউনিপোলারের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে 1 থাকলে অ্যাক্টিভ, 0 থাকলে 0, ব্যাপারটা এরকম, ঠিক আছে, 1 থাকলে অ্যাক্টিভ, 0 থাকলে 0, এরকম, ঠিক আছে। মানে আমাদের ইউনিপোলার মানে মানে যে কোনো একটা পোল থাকবে, মানে 1 হইলে অ্যাক্টিভ হবে, 0 হইলে নট অ্যাক্টিভ হবে, অথবা যদি আপনি উল্টাভাবে ধরেন 0 হইলে অ্যাক্টিভ তাহলে 1 হলে ইনঅ্যাক্টিভ, এটাই বলা আছে। দেখেন বলছে ইউনিপোলার সিগন্যালিং ইজ অলসো কল্ড অ্যাজ অন অফ কিং আর সিম্পলি ও ওকে, মানে অন, ও, ও আর কে, ঠিক আছে, মানে হয় অন হবে একটাতে আর আরেকটাতে অফ হবে, ঠিক আছে, দুইটা সিম্বল থাকবে, একটাতে অন হবে একটাতে অফ হবে, এই জন্য এটার নাম হচ্ছে ইউনিপোলার, কারণ একটাই মাত্র অন হবে, একটা দুইটার মধ্যে যে কোনো একটা সিম্বলের জন্য অন হবে, একটার জন্য বন্ধ থাকবে, এটা হচ্ছে ইউনিপোলার হওয়ার কারণ, একটাই পোল থাকবে, ঠিক আছে। তারপরে বলছে দ্য প্রেজেন্স অফ পালস রিপ্রেজেন্টস আ 1, মানে কোন একটা পালস আছে এটা প্রমাণ করবে 1, মানে হচ্ছে অন, আর 0 বলতে অ্যাবসেন্স অফ পালস, ঠিক আছে। আপনারা উল্টা হবেও লিখতে পারেন, বাট এখানে সাধারণত সবসময় এরকম ভাবে লেখা হয় যে কোনো পালস থাকলে সেটাকে 1 আর না থাকলে সেটাকে 0 ধরা হয়, ঠিক আছে। তো এটা দুই রকমের হয়, একটা হচ্ছে নন রিটার্ন টু 0 আর একটা হচ্ছে রিটার্ন টু 0। নন রিটার্ন টু 0 মানে হচ্ছে 0-তে রিটার্ন করবে না, আর একটা হচ্ছে রিটার্ন টু 0 মানে হচ্ছে 0-তে রিটার্ন করবে, ঠিক আছে। একটা নন রিটার্ন টু 0, আচ্ছা এক মিনিট, নন রিটার্ন টু 0, ঠিক আছে, মানে 0-তে রিটার্ন করবে না, আর একটা হচ্ছে রিটার্ন টু 0। আমি ছবিটা আগে দেখা দিই তারপরে আপনারা বুঝতে পারবেন কেন বলতেছি। এখানে দেখেন আগেরটার সাথে পার্থক্য দেখেন, এই আগেরটাতে পুরো 1টাই পুরা অ্যাক্টিভ ছিল, তাহলে কি এখানে ওখানে কোনো কিন্তু 0-তে যায়নি, ঠিক আছে, 1-এর জন্য পুরোটাই অ্যাক্টিভ, 0-এর জন্য পুরোটাই ইনঅ্যাক্টিভ। এখন 1-এর জন্য দেখেন কি হয়েছে, 1টা অর্ধেক অ্যাক্টিভ হয়ে তারপরে আবার 0-তে চলে গেছে, মানে রিটার্ন করছে 0-তে, এইটুকু, ঠিক আছে। আর আগেরটা কি ছিল দেখেন, 0-তে যায়নি, পুরাটাই 1 ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা, কেন বললো নন রিটার্ন টু 0 রিটার্ন টু 0? খুব মজার কিন্তু কোডিং গুলো, বুঝতে পারলে খুব মজা লাগবে। বুঝতে পারছেন কিনা বলেন। ম্যাম আরেকটু বলুন তো। ম্যাম বুঝি নাই ম্যাম, আরেকটু আচ্ছা বুঝান। ঠিক আছে, আমি বলছি একটা মানে দুইটা নন ইউনিপোলারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন রিটার্ন টু 0, একটা হচ্ছে রিটার্ন টু 0। তো এখানে দেখেন এখানে 1-এর জন্য আমার পুরাটা 1, ডাটা 1, আমার ইউনিপোলার নন রিটার্ন টু 0 মানে এটা কখনো 0-তে ফিরবে না, পুরাটার জন্যই 1 থাকবে। আর দেখেন এখানে নিচে কি করছে, এখানে পুরাটার জন্য কিন্তু 1 নাই, দেখেন এটুকু অংশ ফাঁকা কেন, কারণ আমাদের এটা রিটার্ন করবে 0-তে, রিটার্ন টু 0 এটা, ওই জন্য অর্ধেক অংশ নিয়ে বাকিটা রিটার্ন করছে 0-তে, দেখছেন। আর 0-এর জন্য তো নর্মাল 0ই, কিন্তু 1-এর জন্য আবার 1-এ গেছে, তারপর মাঝখানেই রিটার্ন করছে 0-তে। আর উপরে দেখেন কোনোটাই রিটার্ন করেনি 0-তে, পুরাটাই অংশ জুড়েই 1 ছিল। এখন বলেন বুঝছেন কিনা। জি ম্যাম। বুঝছি ম্যাম।
জি ম্যাম ওকে মজার না জিনিসটা? জি ম্যাম ওকে তারপর এখন দেখেন unipolar non-return to zero. In this type of unipolar signaling, a high in data is represented by a positive pulse called as mark, which has a duration t naught equal to the symbol bit duration. মানে আমাদের ডিউরেশন মার্ক যেটা বলছে, ঠিক আছে, মানে এই পালসটুকু আমার যেটুকু থাকবে এইটুকু আমাদের সেটুকুই থাকবে, সেটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে which has a duration of t naught equal to the symbol bit duration, মানে এই সিম্বলের বিট ডিউরেশন যতটুকু এটারও ডিউরেশন ততটুকুই, মানে মাঝখান দিয়ে কোনো আমাদের জিরোতে যাবে না, ঠিক আছে। আর লো ইন ডাটা ইনপুট হ্যাজ নো পালস, মানে জিরো হইলে এখানে কোনো পালস পাবো না, জিরোই পাবো, ঠিক আছে। এটা নিচে বোঝানো হয়েছে ছবিতে, এটাই দেখানো হয়েছে। তো এটার অ্যাডভান্টেজটা কি, ঠিক আছে, প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা জাস্ট একই রকম টাইপের হবে, এটা কিন্তু কনফিউজিং, ঠিক আছে, জাস্ট একটু মনে রাখবেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন বলছে এটার অ্যাডভান্টেজ গুলো কি কি, এটা অনেক সিম্পল, বোঝা যাচ্ছে, 1 হলে শুধু 1 দিব, 0 হলে 0 শুধু 0 দিব। তারপরে এখানে কি বলছে, আর লেসার ব্যান্ডউইথ ইজ রিকোয়ার্ড, এখানে কিন্তু কম ব্যান্ডউইথ লাগবে, ঠিক আছে, আর পুরোটাই ইউটিলাইজ হচ্ছে। আর এখানে দেখেন এইটুকু ইউটিলাইজ হচ্ছে, বাকিটুকু ইউটিলাইজ হচ্ছে না, ঠিক আছে। তারপর এখানে বলছে এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি, ইউনিপোলার নন রিটার্ন টু জিরোর এখানে নো ইরর কারেকশন ডান, মানে এখানে কোনো ইরর কারেকশন হয় না, আমি যেটা বলছিলাম, ঠিক আছে। ইরর ডিটেকশন হবে, ইরর ডিটেক্ট করতে পারবো, 1 এর জায়গায় যদি 0 চলে আসে, ধরেন এখানে 0 আছে, আমি ভুল করে 1 দিলাম, এটা আমি ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে, আমার হচ্ছে ইনপুট সিগন্যালের সাপেক্ষে, বাট আমরা কোনো কারেক্ট করতে পারবো না, কারেকশন সম্ভব না, ঠিক আছে। তারপর এখানে দেখেন আরো কয়েকটা ইরর দেওয়া আছে, সরি ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, বলছে প্রেজেন্স অফ লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস মে কজ দ্য সিগন্যাল ড্রপ, মানে যদি আমাদের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হয় তাইলে আমাদের সহজে ডিটেক্ট করতে পারবে না, বুঝছেন, তখন সিগন্যালটা ড্রপ হবে, মানে সিগন্যালটা ডিটেক্ট করতে না পারলে তো 1 না 0, একটা ডাটাকে যদি আমি ডিটেক্ট করতে না পারি তাহলে আমি আউটপুট কি দিব লাইন কোডিং এর সাপেক্ষে, ঠিক আছে। তারপরে এখানে বলছেন নো ক্লক ইজ প্রেজেন্ট, কোনো ক্লক এখানে প্রেজেন্ট থাকে না, মানে এখানে যে ক্লকটা আছে ক্লকের সাপেক্ষে কিছু হচ্ছে না, ক্লকটা চলতে আছে কিন্তু 1 পাইলে 1, 0 পাইলে 0, ঠিক আছে। তারপর এখানে কি বলছেন, লস অফ সিঙ্ক্রোনাইজেশন ইজ লাইকলি টু অকার, সিঙ্ক্রোনাইজেশন বলতে কি বোঝাচ্ছে, বলতে বোঝাচ্ছে যে আমাদের কি সমসঙ্গতি নাই বা সিঙ্ক্রোনাইজ না, ডাটাটা আর আউটপুটটা একে অন্যের সাথে সিঙ্ক্রোনাইজ না, কেন, স্পেশালি ফর লং স্ট্রিংস অফ ওয়ানস এন্ড জিরোস, মানে যদি অনেকগুলো 1 পাই বা অনেকগুলো 0 পাই, ঠিক আছে, এটা ডিটেক্ট করা খুবই টাফ হয়ে যাবে, টাফ হয়ে গেলে এটা আউটপুটটা ইনপুটের সাথে সিঙ্ক্রোনাইজ হতে পারবে না, মানে সমসঙ্গতিপূর্ণ আচরণ করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছেন এটা? বলেন তো বুঝতে পারছেন নাকি? ম্যাম এটা বুঝছি যে একের উপর নির্ভর না, কিন্তু আমি ম্যাম নেটের জন্য বুঝতে পারিনি যে হচ্ছে কে কার উপর নির্ভর না, কে কার উপরে নির্ভর না, ও না আচ্ছা মানে আচ্ছা, সিনক্রোনাইজিং আর কি ম্যাম। সিঙ্ক্রোনাইজিং এর ডাটাটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, মানে এইটা যে আমি পাচ্ছি এই ডাটাটা 1 দিছি তখন 1 এর জন্য 1, 0 এর জন্য 0, কিন্তু যদি এরকম হয় এটার পরে দেখেন সবগুলো 1, ঠিক আছে, তখন কি হবে, প্রথমে এটার 1 পর পাইলো, সবগুলো ওয়ান। প্রথমে 1 পাইলো, তারপর দেখতেছে আবার 1, তখন বুঝতেছে না, পরেরটা 1 পাইলো, আবার 1, পরেরটা বুঝতেছে না 1 হবে কিনা, তারপর হচ্ছে 0ই হবে, মনে হয় ভুল আছে, এরকম করে ভুল ভাল দিতে পারে, মানে সিঙ্ক্রোনাইজ হবে না এটার সাপেক্ষে, ও বুঝছেন, অনেকগুলো 1 থাকলে, মানে পরপর অনেকগুলা, আমি জাস্ট 2-3টার ক্ষেত্রে দেখালাম, কিন্তু আরো বেশি 1 নিবে, তারপরে ওরা অবাক হবে যে আসলে কি 1, তাহলে মনে হয় ডাটাতে ভুল আছে, তাহলে মনে হয় 0 হবে, এই জন্য সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওইটাই তো বললাম যে লং স্ট্রিং অফ ওয়ানস অথবা জিরোস থাকলে এটা একটা নয়েজ, ঠিক আছে, এটাকে বলা হয় বেস ব্যান্ড ওয়ান্ডারিং, এই ওকে। তারপরে দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে জি নেক্সটটা ম্যাম। ম্যাম ইউনিপোলার, ওই জায়গাতে তাহলে ভেজাল আছে ম্যাম, ওই জায়গাতে মানে অনেক কোন জায়গাতে, ওই যে অনেকগুলো ওয়ান থাকলে পরে ম্যাম হচ্ছে সিনক্রোনাইজিং করতে হ্যাঁ হ্যাঁ, মানে অনেকগুলো 1 থাকলে তো এগুলা সিঙ্ক্রোনাইজেশন হবে না, আবার হচ্ছে ইরর কারেকশনও করতে পারবে না, বুঝছেন, এই জন্য ঝামেলা, বুঝতে এই পারছি। জন্য এটা তো ইফিশিয়েন্ট না, ইউনিপোলারটা তো বেশি ইফিশিয়েন্ট না, হ্যাঁ। আচ্ছা 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 তারপরে ইউনিপোলার রিটার্ন টু জিরো, আচ্ছা কে যেন মেসেজ দিচ্ছে দেখি প্লিজ, দেখছি কি লিখছে, প্লিজ আমার শেখ ম্যাম রাজা লিখছে, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দিছে ম্যাম। আমি একটু বাইরে বের হলাম, বাজার করা লাগবে, হ্যাঁ প্লিজ আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন ম্যাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউনিপোলার রিটার্ন টু জিরো,
In this type of unipolar signaling, a high in data throw represented by a mark pulse, মানে এটাকে বলা হচ্ছে মার্ক, ঠিক আছে? এটার ডিউরেশনটা কি হবে? এই টি নটটা, its duration t naught is less than the symbol bit duration, মানে সিম্বলের বিট ডিউরেশন এতটুকু, ঠিক আছে? বা টি নট হচ্ছে এই যে এটা, টি নটের বিট ডিউরেশন কিন্তু আমাদের সিম্বলের বিট ডিউরেশন বলতে এই ডাটার যে বিট ডিউরেশনটা এটা থেকে কম হবে, ঠিক আছে? বলছে হাফ হবে, half of the bit duration remains high but it immediately returns to zero, মানে এটার অর্ধেক পরিমাণ হাই থাকবে, তারপর এটা ইমিডিয়েটলি রিটার্ন করবে জিরোতে। তাই বলছেন shows the absence of pulse during the remaining half of the bit duration, বলছে এইটুকু সময়ে দেখাবে কোনো পালস নাই। ওকে, এই বুঝতে পারছেন? আর জিরোর ক্ষেত্রে নরমাল জিরোই। এই ম্যাম এখানে যদি আগেরটার মতো সমস্যা হয় ম্যাম, অনেকগুলো অন থাকে বা অনেকগুলো জিরো একসাথে থাকে, সেই ক্ষেত্রে কি কোনো এখানে সমস্যা হবে? কিন্তু হচ্ছে, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখনো বলিনি, বলি তারপরে বলতেছি কি হবে এখানে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু এখানে দেখেন এখানে আমাদের অর্ধেক ইউজ হচ্ছে, অর্ধেক ইউজ হচ্ছে না, ঠিক আছে? আর জিরোর ক্ষেত্রে সেম। তো এখানে বলছে যে অ্যাডভান্টেজটা কি, এটা সিম্পল, আর এটা স্পেক্ট্রাল লাইন রিপ্রেজেন্ট এট দ্য সিম্বল রেট ক্যান বি ইউজড অ্যাজ আ ক্লক, মানে এখানে এটা ক্লক হিসেবে ইউজ করতে পারি। কেন দেখেন, এই যে ক্লক এটুকু অংশ দেখেন, দেখছেন সেম। তারপরে ক্লকের যখন নেগেটিভ, যে এই অংশটুকু যখন হচ্ছে পরবর্তী ক্লক পাচ্ছি তখন দেখছে জিরোর জন্য জিরো। তারপর এই ক্লকের জন্য আবার দেখেন ক্লক হিসেবে ইউজ করতে পারছি, কারণ ক্লকের যখন আমি হচ্ছে মানে 1 ডাটা পাচ্ছি তখন ক্লকটা আমি এখানে সেম ভাবে ইউজ করতে পারছি, মানে 1 ডাটার ক্ষেত্রে ক্লক যেরকম ছিল সেরকমই হচ্ছে এখানে, ঠিক আছে? জিরোর ক্ষেত্রে ক্লকটা জাস্ট জিরো হয়ে যাচ্ছে। এই জন্য বলছে যে এটা মানে এটা সিম্বল রেটটা ক্লকের সিম্বল রেট হিসেবে ইউজ করতে পারি, মানে একই টাইপের না সিম্বল রেটটা পার বিটের ক্ষেত্রে। এই ওকে, তারপর এখানে দেখেন ডিসঅ্যাডভান্টেজটা কি, এখানে কোনো ইরর কারেকশন হবে না, আমি শুধু বলছি কিন্তু বাইপোলারে ইরর কারেকশন হবে, কিন্তু ডিটেকশন হবে এখানে। আর এখানটাই সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা কি, এখানে বলছে অকুপাইজ টুয়াইস দ্য ব্যান্ডউইথ অ্যাজ ইউনিপোলার এনার্জেট, মানে আমাদের এটা আগেরটাতে কিন্তু পুরাটুকু ইউজ করতে পারছিলাম, অনেক ইফিশিয়েন্ট ছিল বা ইফেক্টিভ ছিল, ঠিক আছে? বাট এখানে অর্ধেক ইউজ করতে পারছি, ফলে আমাদের অর্ধেকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আগেরটা চাইতে টুয়াইস বেশি ব্যান্ডউইথ লাগতেছে এখানে আমাদের, ঠিক আছে? কারণ আমাদের এই ওপরে দেখেন পুরাটুকু আমরা দিচ্ছি ডাটা কিন্তু পাচ্ছি অর্ধেক, তাহলে আমাদের বেশি ইউজ করতে হচ্ছে না ডাটা ইনপুটে, আউটপুটে তার অর্ধেক পাচ্ছি, তাহলে আমাদের টুয়াইস ডাটায় বেশি ইউজ করতে হচ্ছে, এটা চাইতে টুয়াইস, মানে এনার্জি যেটা ছিল তার থেকে ডাবল গুণ আর কি, ঠিক আছে? এটা মানে উচিত না, এটা ডিসঅ্যাডভান্টেজ, বেশি ব্যান্ডউইথ ইউজ করলে আমাদের বেশি কস্ট হবে। তারপরে বলছে দ্য সিগন্যাল ড্রপ ইজ কস্ট অ্যাট দ্য প্লেসেস ওয়্যার দ্য সিগন্যাল ইজ নন জিরো অ্যাট 0 হার্টজ, এখানে বলছে যে আমাদের সিগন্যাল ড্রপ হতে পারে কোথায়, যেখানে সিগন্যালটা নন জিরো, মানে 0 হার্টজ দিচ্ছি আমরা কিন্তু সিগন্যালটা নন জিরো, এরকমও হতে পারে। কোন ক্ষেত্রে? ওই লং স্ট্রিং গুলার ক্ষেত্রে, ঠিক আছে? বাট এখানে লং স্ট্রিং এর প্রবলেমটা কম, কারণ এখানে আমাদের দেখেন অনেকগুলো ওয়ানও যদি থাকে তাইলেও কিন্তু আমরা এখানে আসে আবার জিরোতে চলে যাচ্ছি, ঠিক আছে? পরপর ওয়ান দিচ্ছি না, আবার এখানে যাচ্ছি, আবার এখানে আসছে, আবার জিরোতে যাচ্ছে, এখানে যেন লং স্ট্রিং এর প্রবলেমটা নাই। বাট কি বলছে, 0 হার্টজের ক্ষেত্রে নন জিরো যে সিগন্যালটা সেটাও কিন্তু আমাদের সমস্যা করবে, মানে সিগন্যাল ড্রপ করবে 0 হার্টজের ক্ষেত্রে, এটা একটা সমস্যা। ওকে, আর এখন আর দরকার নাই এটা, এখন আমাদের এইটা ছিল ইউনিপোলার যেটা, সেটা ছিল মোটামুটি ইম্পর্টেন্ট। আমাদের এখন যেটা একটু মানে ওটার চেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে পোলার সিগন্যালিং। এই পোলার সিগন্যালিং কেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? পোলার সিগন্যালিং কেও আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে নন রিটার্ন টু জিরো আর একটা হচ্ছে রিটার্ন টু জিরো। আগে একটা ছবি দেখায় আসি, দেখেন, দেখতে পাচ্ছেন? পোলারে দেখেন এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, ঠিক আছে? এখানে 1 আছে, জিরোর ক্ষেত্রে কিন্তু জিরো, দেখেন সব ক্ষেত্রে জিরো, কিন্তু এই 1 এর ক্ষেত্রে একবার পজিটিভ ভি একবার নেগেটিভ ভি, মানে হচ্ছে আমার পুরাটা ইউজ করতেছি বাট নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত, -1 থেকে ধরেন +1, ঠিক আছে? এরকম। তারপরে এখানে দেখেন আর হচ্ছে রিটার্ন টু জিরোর ক্ষেত্রে কি হবে, আপনার অবশ্যই পজিটিভ হবে আগে, ঠিক আছে? তারপরে কি হবে, পজিটিভ থেকে মাঝখানে এসে আবার নেগেটিভে গিয়ে শেষ হবে, ঠিক আছে? তাহলে ওপরটার জন্য নিচেরটার জন্য এটা উপরেরটা সেম থাকবে, একই হবে, মাইনাস নেগেটিভ থেকে পজিটিভে যাবে, আর এখানে নিচেরটার জন্য অর্ধেক থাকবে পজিটিভ, অর্ধেক থাকবে নেগেটিভ, যেমন দেখেন অর্ধেক হচ্ছে পজিটিভ আর বাকি অর্ধেক হচ্ছে নেগেটিভ। পার্থক্যটা বুঝতে পারছেন? আর জিরোর জন্য কি হবে, জিরোর জন্য কিন্তু অপোজিট হবে,
ওখানে ওপরে দেখেন জিরোর জন্য কি হয়েছিল, জিরোর জন্য আমাদের নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে পুরাটা, দেখেন জিরোর জন্য নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে পুরাটা। আর এখানটা কি হবে, আগে নেগেটিভ অর্ধেক থাকবে, তারপরে বাকি অর্ধেক পজিটিভ, বাকি অর্ধেক পজিটিভ। মানে প্রথমে 1 এর জন্য পজিটিভ থাকবে অর্ধেক, বাকি অর্ধেক নেগেটিভ। আর 0 এর জন্য প্রথম অর্ধেক নেগেটিভ, বাকি অর্ধেক পজিটিভ। এটা কি বুঝছেন কি বললাম? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝছি। ওকে, সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখেন পোলার এনআরজেড মানে হচ্ছে নন রিটার্ন টু জিরো। বলছে ইন দিস টাইপ অফ পোলার সিগন্যালিং আ হাই ইন ডাটা ইজ রিপ্রেজেন্টেড বাই আ পজিটিভ পালস while a low in data is represented by a negative pulse। মানে পজিটিভ হবে যখন হচ্ছে হাই হবে, আর নেগেটিভ হবে যখন লো হবে। এখানে তাই দেখানো হয়েছে, যখন হচ্ছে 1 মানে পজিটিভ হবে তখন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে দিয়ে গেছে, আর যখন 0 হবে তখন পজিটিভ থেকে নেগেটিভে দিয়ে গেছে, সহজ কথায়, ঠিক আছে? তারপরে এখানকার অ্যাডভান্টেজটা কি, এটা সিম্পল। দেখেন প্রত্যেকটা অ্যাডভান্টেজে কিন্তু একটা জিনিস পয়েন্ট উল্লেখ করা আছে যে এটা সিম্পল, ঠিক আছে? তারপর এখানে বলছেন নো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আর প্রেজেন্ট, মানে কোনো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে নাই, ঠিক আছে? লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না থাকাটা কিন্তু ভালো, কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি বেশি হলে আমাদের হচ্ছে নয়েজ বা ইন্টারফারেন্স কম হয়। তো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কম থাকলে খুব ভালো হবে এখানে, ঠিক আছে? তাহলে তারপর ডিসঅ্যাডভান্টেজটা কি, এখানে কোনো এরর কারেকশন নাই, যেটা শুধুমাত্র বাইপোলারে আছে। তারপর এখানে বলছে নো ক্লক ইজ প্রেজেন্ট, এখানে দেখেন কোনো ক্লক আমরা ইউজ করছি না, এই ক্লকটা সাপেক্ষে কিন্তু কোনো কিছু হচ্ছে না, আমরা জাস্ট ডাটা সাপেক্ষে করছি, ঠিক আছে? তারপরে এখানে বলছে দ্য সিগন্যাল ড্রপ ইজ কজড এট দ্য প্লেসেস ওয়্যার দ্য সিগন্যাল ইজ নন জিরো এট 0 হার্জ। মানে 0 হার্জ যেখানে পাবো সেখানে যদি সিগন্যালটা নন জিরো হয় তাহলে একটা সিগন্যাল ড্রপ হবে, এটা একটা সমস্যা, যেটা ওপরেও ছিল, ঠিক আছে? এখন আসছে পোলার হচ্ছে আরজেড এ, যেটা আমি বলছি যে পজিটিভের ক্ষেত্রে হচ্ছে যখন 1 পাবো তখন প্রথম অর্ধেক ফার্স্ট অর্ধেক হচ্ছে আমাদের কি করবে, 0 থেকে পজিটিভে যাবে, ঠিক আছে? তারপরে লাস্ট অর্ধেক হচ্ছে নেগেটিভ থেকে 0-তে যাবে, সরি 0 থেকে নেগেটিভে যাবে। তারপরে 0-র জন্য ফার্স্ট অর্ধেক নেগেটিভ থেকে 0-তে, আর তারপরে বাকি অর্ধেক 0 থেকে পজিটিভে যাবে। বুঝতে পারছেন সবাই, তাই না? আচ্ছা, বুঝতে পারলে একটু জিজ্ঞাসা করি দেখি। নুরুদ্দিন আছেন? নুরুদ্দিন, নুরুদ্দিন। আরাফাত আছে? আরাফাত। তারপরে আবু বকর, আমি সবার নাম মনে রাখতেছি, নুরুদ্দিনের নাম মনে রাখলাম, আরাফাতের নাম মনে রাখতেছি, তারপরে আবু বকরের নামও মনে রাখতেছি। এরা কোনো রেসপন্স করে না, এদের কিন্তু আজকে আবার নাম্বার কাটবো আমি। তারপর আচ্ছা ঠিক আছে, এরা যখন বললো না, কে পারবে বলতে বলেন, আমি একটা কোশ্চেন করব, ঠিক আছে? কে অ্যান্সার দিবে, আর অ্যান্সার দিলে ক্লাস পারফরম্যান্সে নম্বর দিব। কে অ্যান্সার দিবে? ম্যাম বলেন তো আগে, দেখি পারি নাকি। রুহুল বলেন, রুহুল বলেন তাইলে, ঠিক আছে? দেখি ম্যাম। আচ্ছা রুহুল আপনি বলেন দেখি তাইলে, যে এইটার ক্ষেত্রে মানে উপরে যাই আমি, তাহলে আপনার সুবিধা হবে। আপনি বলেন তাইলে এখন 1 যখন পাবো, ঠিক আছে, 1 এর জন্য আমাদের কি হবে, আর 0 এর জন্য কি হবে? নন রিটার্ন টু 0 এর জন্য না, রিটার্ন টু 0 এর জন্য 1 এর ক্ষেত্রে কি হবে? হয় এটা 1 আর এটা 0। এখন আপনি বলেন যে কেমন হবে আমাদের ইয়ের ক্ষেত্রে, রিটার্ন টু 0 এর ক্ষেত্রে 1 এর সময় কি হবে? 1 এর সময় ম্যাম হচ্ছে 1/2 সাইকেল ওইখানে ম্যাম হচ্ছে 0-তে নামবে, আর 0-তে নামবে, তারপর ওইখান থেকে হ্যাঁ উপরে উঠবে। পরে আবার উপরে উঠবে। আচ্ছা আমাকে এখন বলেন প্রথম হাফ কোথায় উঠবে, প্রথম হাফ কোথা দিয়ে কোথায় যাবে? প্রথম হাফ কোথা দিয়ে কোথায় যাবে? প্রথম হাফ হচ্ছে ম্যাম ওইখান থেকে নিচে আসবে ম্যাম। ওইখান থেকে মানে কোন জায়গা থেকে? ওইখান থেকে বলতে ম্যাম 0 থেকে। হ্যাঁ ম্যাম 0 থেকে। এটা কে বললো? ম্যাম সনেট। তো যখন কোশ্চেন করি তখন তো সবার মুখ বন্ধ থাকে। ম্যাম আচ্ছা ঠিক আপনি আছে, ওনাকে মানে ইন্ডিভিজুয়ালি আসুন। ম্যাম কোশ্চেনটা ইন্ডিভিজুয়াল ভাবে করতেছেন ম্যাম। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তাহলে 0 থেকে প্রথমে যাবে পজিটিভে, তাই তো? জি ম্যাম। আচ্ছা গেল, তারপরে বাকি অর্ধেক কি হবে? ম্যাম আবার নিচে আসবে। আসলো, তারপর ম্যাম আবার ম্যাম মানে উপর আবার
এবার নেগেটিভে যাবে ম্যাম, নেগেটিভে যাবে। নেগেটিভে যাবে, তারপর আবার নিচের এবার দিকে হচ্ছে যাবে। নেগেটিভ দিকে যাবে, তাই না? হ্যাঁ, তারপর আবার 0 তে আসবে। তারপর উপরে উঠবে ম্যাম। তারপর আবার উপরে উঠবে, তারপর জি উপরে ম্যাম। উঠবে কখন? যখন 1 পাবো। 1 পাবো। জি। মানে এখানটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে 0 থেকে প্রথমত আমরা পজিটিভে যাচ্ছি, তারপরে যে এ পর্যন্ত, ঠিক আছে, অর্ধেক, প্রথম অর্ধেক। হুম। আর সেকেন্ড অর্ধেক আচ্ছা আমাদের 0 থেকে নেগেটিভে যাবে, ঠিক আছে? বুঝে গেছে তো, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাইলে হচ্ছে এটা নিয়ে আর বলতেছি না। অফো, আচ্ছা একটু দাঁড়ান, উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে এখানকার কি বলতে পারি আমরা পোলার আরজেড এর কথা, যে দিস টাইপ অফ পোলার সিগন্যালিং আ হাই, এটা তো পড়ে শুনাইলাম, তাই না? এটা তো পড়ে শুনাইছি কি না? এটা শুনাইনি। Its duration T naught is less than symbol bit duration. Half of the bit duration remains high, but it immediately returns to 0 and shows the absence of pulse during the remaining half of the bit duration. আমি এটা মনে হয় পড়ে শুনাইছি আপনাদেরকে, তাই না? আর হচ্ছে লো ইনপুটের ক্ষেত্রে নেগেটিভ পালসটা কি হবে? 0 লেভেল থেকে বলছে যে দাঁড়ান, আর নেগেটিভ পালস রিপ্রেজেন্টস দ্য ডাটা এন্ড দ্য 0 লেভেল রিমেইন সেম ফর দ্য আদার হাফ অফ দ্য বিট ডিউরেশন। মানে এটা জাস্ট বুঝাইছে যে প্রথম হাফের ক্ষেত্রে পজিটিভ হইলে যদি হাই হয় ইনপুট, তাহলে কি হবে? প্রথম হাফটা পজিটিভ হবে আর লাস্ট হাফটা নেগেটিভ হবে। আর 0-র ক্ষেত্রে প্রথম হাফটা হচ্ছে নেগেটিভ হবে, লাস্ট হাফটা পজিটিভ হবে, এটাই বুঝাইছে, ঠিক আছে? তারপরে এখানে এটাও সিম্পল, একইভাবে লিখছে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই, ঠিক আছে? এখানে কোনো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই। ও সরি, হ্যাঁ ঠিকই তো বলছি, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, তারপরে ডিসঅ্যাডভান্টেজটা কি? এখানে কোনো ইরর কারেকশন নাই। আমি বলছিলাম শুধু ইরর কারেকশন আছে বাইপোলারে। তারপরে এখানে কোনো ক্লকও প্রেজেন্ট নাই, এটা নিজের গতিতে চলবে কিন্তু, ঠিক আছে? ক্লকের উপর ভিত্তি করবে না। ওকে, তারপর নেক্সটে যাচ্ছি। তারপরে এখানে বলছে occupies twice the bandwidth of the polar NRZ। আগেরটার মতনই, আগে ইউনিপোলারের NRZ যেরকম ছিল কি, যে কম ব্যান্ডউইথ লাগতো, কিন্তু আমাদের হচ্ছে ইউনিপোলার আরজেড এ কিন্তু বেশি, টুয়াইস দা, মানে মানে ওখানকার চেয়ে দ্বিগুণ লাগতো। এখানেও সেম ভাবে বলতে পারেন, ঠিক আছে? এখানেও সেম ভাবে সিগন্যাল ড্রপ হবে যখন 0 হার্টজে নন জিরো সিগন্যাল পাওয়া যাবে তখন। ওকে, এখন আসছে হচ্ছে বাইপোলার সিগন্যালিং। এটা হচ্ছে খুবই মজার, ঠিক আছে? মজার বলতে এখানে বোঝাচ্ছে যে এইটাতে বাইপোলার সিগন্যালিং এ আমরা ইরর কারেক্টও করতে পারবো, ঠিক আছে? কারেক্ট করতে পারবো, এটার একটা নির্দিষ্ট কোডও থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, this is an encoding technique which has 3 voltage levels। এটা 3টা ভোল্টেজ লেভেল আছে, প্লাস, মাইনাস আর 0। such a signal is called as duo binary signal। মানে পোলারে কিন্তু পজিটিভ নেগেটিভ ছিল, কিন্তু 0টাকে কাউন্ট করা হচ্ছিল না। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ প্লাস 0, এই জন্য হচ্ছে বাইপোলার সিগন্যালিং। এটাকে বাইপোলার অথবা ডুও বাইনারি সিগন্যালও বলা হয়, ঠিক আছে? ডুও বাইনারি সিগন্যাল। এখন ডুও বাইনারি সিগন্যাল এই জিনিসটা, এটার হচ্ছে একটা মানে একটা নির্দিষ্ট এক্সাম্পল বাইপোলার সিগন্যালিং এর হচ্ছে অ্যালটারনেট মার্ক ইনভার্সন। খুব ইম্পর্টেন্ট, অ্যালটারনেট মার্ক ইনভার্সন নামের মধ্যেই কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে, যে কি কাজ করবে সেটা বোঝা যাচ্ছে। অ্যালটারনেট মার্ক ইনভার্সন, তাহলে দেখেন এটা কিভাবে কাজ করে। বলছে ফর আ 1, যখন আমরা 1 পাবো ডাটাতে, ঠিক আছে, voltage level gets a transition from plus to minus or from minus to plus having alternate ones to be of equal polarity, as 0 will have a 0 voltage level। মানে এখানে দেখেন, এটা হচ্ছে বাইপোলার এনআরজেড আর একটা হচ্ছে বাইপোলার আরজেড। তো বাইপোলার এনআরজেড এর জন্য আমি প্রথমে বলি, প্রথমে কি করবে, আমাদের 0টার জন্য 0ই রাখবো, কিন্তু দেখেন প্রথমটার জন্য হয় প্রথমে যদি আমি শুরু করি পজিটিভ থেকে, তারপরে 0 পাইলাম, তারপরে যে 1 পাবো সেটাকে আর পজিটিভ রাখবো না, সেটাকে নেগেটিভ রাখবো, তারপরে 0 0 পাইলাম, এটাকে যে লাস্টেরটাকে যে 0 রাখছি আমি, নেগেটিভ রাখছি 1টাকে, তারপরে যে 1টা হবো তাকে আবার পজিটিভ করে দিব। ব্যাপারটা বুঝছেন? এর জন্য এটার নাম হচ্ছে অ্যালটারনেট মার্ক ইনভার্সন। মানে 1 প্রথমে আমি যদি পাই, ওটাকে পজিটিভ বা একে যদি আমি নেগেটিভ ধরতাম, তাহলে পরের 0টাকে নরমাল রাখতাম, পরের 1টাকে পজিটিভ ধরতাম। মানে অ্যালটারনেট মার্ক ইনভার্সন হচ্ছে প্রথমটা, যেটা তো হচ্ছে, তারপর একটা অ্যালটারনেট হচ্ছে। মার্ক বলতে বোঝাচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ, তো অ্যালটারনেটলি চেঞ্জ হচ্ছে, ইনভার্সন হচ্ছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? বলেন তো, আমি যেটুকু বুঝাইলাম। বলেন একটু, বুঝতে পারছেন নাকি? ম্যাম গ্রাফ দেখে বুঝে যেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি না।
ম্যাম আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি আবার বুঝে দিচ্ছি। আমি বললাম দেখেন জিনিসটা এখানে 1, ঠিক আছে? 1 এর জন্য নরমালি শুধু 1 নিচ্ছি, বাইপোলার এন আর জেড এ যেখানে রিটার্ন করবে না জিরোতে। 1 এর প্রথম 1টার জন্য যদি পজিটিভ ধরেন, 0 এর জন্য নরমাল, পরের 1 এই প্রথম 1টা যেহেতু পজিটিভ ধরছি, পরের যে 1 পাবো সেটাকে আমি নেগেটিভ ধরতে হবে। তারপরে 0 0 কে নরমাল রাখলাম, এই 1টাকে নেগেটিভ ধরছি, লাস্ট 1টাকে, তাহলে তার পরের 1টাকে পজিটিভ আমি ধরবো। 1 যেটাকে ধরবো ওইটা হ্যাঁ, থাকবে আমার পজিটিভ, নেগেটিভে যাবে শুধু 1, আর 0 অল টাইম আপনার নরমালি থাকবে। 0 অল টাইম 0 বুঝতে পারছি থাকবে। ম্যাম। প্রথম 1টাকে যদি পজিটিভ ধরেন, পরের 1টাকে নেগেটিভ ধরতে হবে। ওইটা ম্যাম আমার উপর ডিপেন্ড করবে, আমি পজিটিভ ধরি বা নেগেটিভ ধরি। হ্যাঁ, এই 1টাকে পজিটিভ বা নেগেটিভ সেটা আপনি ধরতে পারেন, কিন্তু পরের গুলা এটার সাপেক্ষে চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, সবাই বুঝছেন? পজিটিভ ধরলে পরেরটা নেগেটিভ, তারপরটা আবার পজিটিভ, আর পাঁচটা নেগেটিভ ধরলে তারপরটা পজিটিভ, তারপরটা আবার নেগেটিভ। রাইট। তাহলে ধরেন এখানে যেহেতু হচ্ছে নেগেটিভ ধরছি মানে আছে, তাহলে দেখেন 0 0 এর পরে এই 1টাকে আবার পজিটিভ ধরছি, তাহলে এই 1টাকে আবার নেগেটিভ ধরছি, এই 1টাকে আবার পজিটিভ ধরছি, তারপরে 0টাকে 0 ধরছি। বুঝছেন ব্যাপারটা? জি ম্যাম। ওকে, এবার দেখেন বাইপোলার আর জেড মানে হচ্ছে রিটার্ন টু 0। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 0 এর জন্য 0ই, ঠিক আছে? কিন্তু 1 এর ক্ষেত্রে কি হবে? এই আগের মতনই 1 এর হাফ অংশটা মানে অ্যাক্টিভ থাকবে, বাকি হাফ অংশটা ইনঅ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে পজিটিভ দিকে অ্যাক্টিভ থাকবে। তারপরে এই 0টা 0ই থাকলেও তারপরে এই যে এই 1টার জন্য যে নেগেটিভ, এই নেগেটিভের হাফ অংশ অ্যাক্টিভ থাকবে, বাকি হাফ অংশ ইনঅ্যাক্টিভ থাকবে। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, এই জায়গায় যেমন আপনি এই যে বাইপোলার আর জেটের মধ্যে আপনি ম্যাম হাফ সিগন্যাল নিচ্ছেন, হ্যাঁ, নাকি হাফ টুকে আপনি এগুলো রাখছেন, এটা কেন রাখছেন ম্যাম? আমি এটা ওই আগে কয়েকটা ক্লাস নিয়েছিলাম তো, আমি বুঝতে পারিনি। আমি শুনতে পাচ্ছি না কে কথা বলছে, একটু ওই যে পাশে খুব নয়েজ আসছে আপনার। ওটা হাফ নিচ্ছেন কেন এটা ম্যাম আমি জানি না। রিফাত, আপনি আরেকটু বলেন, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আরেকবার বলেন। বাইপোলার আর জেটে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ম্যাম আপনি ওই সিগন্যালটা হাফ কেন নিচ্ছেন এটা ম্যাম আমি জানি না। কেন নিচ্ছি না, এটাই নিয়ম নেওয়ার। ও আচ্ছা, এটা নিতেই হবে। এটা নিতেই হবে, এটা তো লাইন কোডিং, এটা তো আমি বানাচ্ছি না, এটা তো কোড তৈরি করা। আচ্ছা আচ্ছা, না এটা আমার জানা ছিল না, এই জন্য আর কি জিজ্ঞাসা করি না। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চিন আছে বলেন তো, বুঝতে পারছেন কিনা? সাকিব বলেন, বুঝতে পারছেন? সাকিব, সাকিব বুঝতে পারছেন? বুঝছি ম্যাম। বুঝতেছি না কি? বুঝছি ম্যাম। আচ্ছা, তারপর রাশেদ খান বুঝতে পারছেন? রাশেদ খান, তারপরে নাইমুর রহমান, নাইমুর, বুঝি নাই। ম্যাম ও অন দ্য ওয়েতে আছে, মানে পথে আছে। ও আচ্ছা ঠিক আছে। তারপর রকি বুঝতে পারতেছেন? রকি, আচ্ছা। তারপরে হচ্ছে আবু বকর সিদ্দিক, বলেন তো বুঝতেছেন নাকি? আশিক বুঝতে পারছেন? আশিক, ম্যাম আমাদের ঝিনাইদহ শহরে আজকে ইলেকট্রিসিটি নাই ম্যাম, সারাদিন থাকবে না। আমি বেশ ঝামেলা করেই অনলাইনে ঢুকতেছি বারবার। আচ্ছা বারবার বের সমস্যা হয়ে নেই, যাচ্ছে। যেটুকু পারেন ক্লাস করেন, পরের গুলোও করার জন্য একটু বাকি রাখেন চার্জ। জি ম্যাম, ওই আর কি। আমাদের এখানেও একই অবস্থা। ম্যাম প্রতি এই শনিবারে ম্যাম হুম প্রায় দিনেই ইলেকট্রিসিটি থাকতেছে না, হুম। পাওয়ার গ্রিডের কাজ চলতেছে তো এই জন্য আর কি। আপনারা তাইলে হচ্ছে কি করবেন, সবাইকে বলতেছি যে হচ্ছে একটু চার্জ দিয়ে রাখবেন মোবাইল শুক্রবারে বা তার আগেই, ঠিক আছে? যাতে করে শনিবারে মোটামুটি থাকে, আর প্রত্যেকটা ক্লাসে একটু করে অ্যাটেন্ড করার চেষ্টা করেন, বুঝছেন? আর পরে তো রেকর্ডিং দিয়ে দেওয়াই হয়, তো পরেও দেখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে একটু করে অ্যাটেন্ড করেন। জি ম্যাম। ওকে। হ্যাঁ মালিহা বলেন। ম্যাম আমাদের এই আরেকটা স্লাইড পড়াইছিলেন না, ওই স্লাইডটা কি দেওয়া হয়েছিল গ্রুপে? কোনটা মালিহা? ম্যাম এই যে মানে এখন যে কুইক গাইড পড়াইতেছেন, এটা ছাড়াও যে আরেকটা মাল্টিপ্লেক্সিং এর উপর পড়াইছিলেন ওই স্লাইডটা। ওটা কি দিয়েছিলাম না দিছিলাম না, আমার তো মনে নাই, সবাই বলতে পারবে। পাচ্ছি না তো ম্যাম, দেওয়া হয় নাই। আচ্ছা তাইলে আমি দিয়ে দিব আজকেই, আজকে তো আমি পরীক্ষার সিলেবাসও বলে দিব আপনাদেরকে, আচ্ছা বুঝছেন? আচ্ছা তাইলে কি আমি আজকে পর্যন্ত যা পড়াবো সেটা কিন্তু সিলেবাস, আমি কি তাহলে আর পড়াবো নাকি এখানে আটকে যাব?
ম্যাম আর পড়ায়েন না। আচ্ছা, 1 মিনিট।